আমরা তাহলে এই ক্ষেত্রে কামদুনি কেসের ক্ষেত্রে কেন আমরা ফাঁসির সাজা দেখিনি? সেই ক্ষেত্রে তো সিআইডি 14টা পিপি চেঞ্জ করে আজকে সমস্ত এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিয়েছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি এটাই হয়ে থাকে যে ফাঁসির সাজা হবে, তাহলে শুধু একা সঞ্জয় রায় কেন? তাহলে প্রথম থেকে কেন এভিডেন্সগুলো ট্যাম্পার হলো? কেন 4 দিন ধরে কেন ক্রাইম স্পটটাকে সিল করে কেন রাখা হলো না? কেন তাকে দ্বিতীয়বার পোস্টমর্টেম করতে দেওয়া হলো না বডিটাকে? যে ক্ষেত্রে এটা বেরিয়ে আসতো যে অ্যাকচুয়ালি কারা কালপ্রিট, তাহলে তাদেরকে ঢেকে দেওয়া হলো। সিবিআইয়ের ইন্টারভেনশন অনেক দিন পরে হলো, আফটার আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট অনারেবল তিনি যখন ম্যাটারটা সেইসিন ওভার দ্য ম্যাটার যখন থাকলেন, তিনি দেনান্দের ম্যাটারটাকে সিবিআইয়ের হাতে ট্রান্সফার করলেন, যাতে করে কোনো এভিডেন্স আমাদের ট্যাম্পার না হয়, তো বা যাতে অপরাধীরা ধরা পড়ে। অলরেডি তো সেই ক্ষেত্রে আর যেটা অলরেডি এমনি প্রথম যেটা জল ঢালা হলেও যেটা আমাদের অলরেডি পিএম রিপোর্ট, সেটাতেও তো পাওয়া গিয়েছে যে একাধিক লোকের মানে এখানে এই কার্যের মধ্যে একাধিক লোকের মানে ইন্টারভেনশন, অ্যালং উইথ এখানে মহিলারাও জড়িত রয়েছেন। তাহলে একটা লোক যেই কাণ্ডটা করলো তাকে কতগুলো লোক মিলে সাহায্য করলো, এবং এটা একটা লোকের কাজ নয়, সেটা অ্যানাটমি যারা বোঝেন মানে ডাক্তারবাবুরা, ডাক্তারদের সেলের যারা নেতা, তারা অবশ্যই তারাই বলছেন যে এটা কখনোই সম্ভব নয় যে একজনের পক্ষে এই কাণ্ডটা ঘটানো। তাহলে মাননীয় ফাঁসি চাইছেন কি এই কারণেই, যাতে করে রিয়েল যারা কালপ্রিট মানে আসল যারা অপরাধী তাদেরকে যাতে করে সামনে না আসে, মানে সত্যটাকে উদ্ঘাটিত হতে বাধা দেওয়ার জন্য কি মাননীয় এটা চাইছেন? তার কারণ হচ্ছে দেখুন, পুলিশের তো কাজ এভিডেন্সটাকে সংরক্ষণ করা, পুলিশ তার কাজটা প্রথমত করেনি, সেই জায়গাটা কিন্তু ফেলিওর। তাহলে দ্বিতীয়ত যখন একজনের সাজা ঘোষণা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভিকটিম ফ্যামিলির রাইট থাকে, একটা ডিফ্যাক্ট কমপ্লেন্টের রাইট থাকে, রিইনভেস্টিগেশন বা ফার্দার ইনভেস্টিগেশন, বা সে যদি ইনভেস্টিগেশন প্রসেসের দ্বারা সে যদি স্যাটিসফাইড না হয়, তাহলে ইন দিস ম্যাটার হোয়াই নট, মানে আগামী দিনে কেন তাহলে কেসটা তো আমার ওপেন করার সবসময় জায়গা রয়েছে, রিয়েল ইস্যুগুলো বেরোনোর সবসময় জায়গা রয়েছে, তাহলে কেন রিয়েল ইস্যুগুলো বেরোবে না? কেন প্রপারভাবে ধরুন, আর তাছাড়া সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জায়গা সবসময় রয়েছে, ইট ইজ নট কনক্লুসিভ। যে চার্জশিটটা হয়েছে সেটা সঞ্জয় রায়ের নামে হয়েছে, এরপরে সঞ্জয় রায় তো বারবার এটাও বলেছেন যে বিনীত গোয়েলকে তদন্ত করা হোক। তাহলে বিনীত গোয়েলকে তদন্ত করে উঠলে তৎকালীন আমাদের সিপি সমস্তটা বেরিয়ে চলে আসবে সামনে যে কারা কারা কানেক্টেড। কিন্তু আনকনসিয়াস বডি, হ্যাঁ, সুইসাইডাল কেস বলেই কিন্তু লেখা হয়েছিল। ফার্স্ট যেটা এফআইআর মানে পুলিশ থেকে যেটা নিয়ে হয়েছিল রিপোর্টটা কিন্তু সুইসাইড হিসেবেই দেখানো হয়েছিল। তার পরবর্তীকালে তার মা বাবা ইন্টারভেন করেন, পিআইএলগুলো হয়, প্রচুর মানুষের ইন্টারভেনশনের পরে কিন্তু আজকে এই এফআইআরটাও লজ হয়। তার আগে কিন্তু আনন্যাচারাল ডেথ হিসেবেই সেটাকে, মানে একটা আনন্যাচারাল ডেথ সেটা কিভাবে সুইসাইড হচ্ছে সেটা তো আমরা বুঝিনি। মানে একটা ইউডি কেস একটা লজ করে দিয়ে সেটাকে সুইসাইড হিসেবে দেখিয়ে দেওয়া, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কতটা এই সরকারের ইচ্ছা ছিল যে মানে প্রপারভাবে তদন্ত করা, নাকি সত্যি ফাঁসি দেওয়ার কোনো টার্গেট ছিল। কারণ সত্যি ফাঁসি দেওয়ার মতন কিছু ছিল না, এটাই যাতে অপরাধীরা হাতের বাইরে বেরিয়ে যায়।